সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব এর একটি গুরুত্বপূর্ণ অংশ খনিজ লবণ শোষণ সে সম্পর্কিত একটি মতবাদ, যাকে আমরা বলি লুন্ডিগড়ের মতবাদ, সেই মতবাদটি পড়াচ্ছি। তবে এই মতবাদ পড়ানোর আগে দুইটি বিষয় বলে রাখি। প্রথমত, উদ্ভিদ মাটি থেকে যে খনিজ লবণগুলো শোষণ করে তারা বেসিক্যালি দুটি ফর্মে করে। একটি হচ্ছে অ্যানায়ন আর হচ্ছে ক্যাটায়ন। যেগুলো অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ যে চার্জগুলো বা খনিজ লবণগুলো, তারা কিন্তু খনিজ লবণ আকারে নয়। খনিজ লবণগুলো তারা কখনো কখনো ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন আকারে শোষণ করে, আবার কখনো কখনো সেই খনিজ লবণগুলোকে তারা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন আকারে শোষণ করে। আর যখন এই উপাদানগুলো উদ্ভিদ মাটি থেকে শোষণ করে, তখন দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ তার কোষের যে বিপাকীয় শক্তি, আমরা সহজ ভাষা বললে এভাবে বলতে পারি, কোষের যে এটিপির শক্তিটুকু আছে সেই শক্তিকে সরাসরি ব্যবহার করে। আর যদি কোষের এটিপির শক্তিকে সরাসরি ব্যবহার করে উদ্ভিদ কোন অ্যানায়ন বা ক্যাটায়নের শোষণ ঘটায়, তখন তাকে আমরা বলি সক্রিয় শোষণ। তার মানে হচ্ছে, যদি জ্ঞানমূলক ভাবে লিখতে পারি, যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার বিপাকীয় শক্তির সরাসরি বা প্রত্যক্ষ ব্যবহার করে কোন খনিজ লবণের শোষণ ঘটায় বা কোন পরিশোষণ ঘটায়, তাকে বলা হয় সক্রিয় পরিশোষণ বা সক্রিয় শোষণ। আর যদি উদ্ভিদ তার এটিপি বা বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে না লাগে, খেয়াল করো, আমরা কিন্তু একবারও বলিনি এই কথা বিপাকীয় শক্তি কাজে লাগবে না। বিপাকীয় শক্তি কাজে লাগবে, কিন্তু সেই শক্তিটির ব্যবহারটা প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে হবে। অর্থাৎ এর আগে নিশ্চয়ই কোনো সক্রিয় শোষণ ঘটবে, তার প্রভাবে এই শোষণটি ঘটবে। যদি এমন কোন শোষণ হয়, তাকে আমরা বলি নিষ্ক্রিয় শোষণ বা নিষ্ক্রিয় পরিশোষণ। আবার বলছি, যদি উদ্ভিদ কোষ তার এটিপি শক্তিকে বা বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগিয়ে কোনো পরিশোষণ ঘটায়, তাকে বলা হয় সক্রিয় পরিশোষণ। আর যদি সেটা উদ্ভিদ তার বিপাকীয় শক্তিকে কাজে লাগাবে কিন্তু সরাসরি কাজে না লাগায়, সেক্ষেত্রে যে শোষণটি ঘটবে তাকে আমরা বলি নিষ্ক্রিয় শোষণ বা নিষ্ক্রিয় পরিশোষণ। এখন দেখো, কিছু সায়েন্টিস্ট ছিলেন, তারা বললেন উদ্ভিদ সেটা অ্যানায়ন হোক কিংবা ক্যাটায়ন হোক, দুটিরই শোষণ ঘটে সক্রিয়ভাবে। অর্থাৎ অ্যানায়ন শোষণে উদ্ভিদ তার এটিপি শক্তিকে কাজে লাগাবে বা বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগাবে। একইভাবে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নগুলো শোষণের ক্ষেত্রেও উদ্ভিদ তার বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগাবে। যে সকল সায়েন্টিস্ট এই মতবাদটি দিয়েছিল, অর্থাৎ উদ্ভিদ তার বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগাবে, তাদের দেওয়া সেই মতবাদটিকে বলা হয় সক্রিয় পরিশোষণ বা সক্রিয় শোষণ সম্পর্কিত মতবাদ। আবার কিছু সায়েন্টিস্ট বলেছেন, না, উদ্ভিদ যদি সেক্ষেত্রে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন শোষণ করে কিংবা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন শোষণ করে, কোন ক্ষেত্রে উদ্ভিদ তার বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগাবেন না। আর তাদের দশে মতবাদটিকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ বা নিষ্ক্রিয় শোষণ মতবাদ। একজন সায়েন্টিস্ট লুন্ডিগড় যাই বলি আমরা, সেই লুন্ডিগড় তিনি বললেন, না, উদ্ভিদ যখন মাটি থেকে কোনো খনিজ লবণ শোষণ করে, সেটা হোক অ্যানায়ন কিংবা ক্যাটায়ন, সেক্ষেত্রে দুটি ঘটে। কি ঘটে তিনি বললেন, যে নেগেটিভ চার্জ গুলো তারা শোষণ করে, যে অ্যানায়ন গুলো তারা শোষণ করে, সেই অ্যানায়ন পরিশোষণে বা অ্যানায়ন শোষণে কোষ তার বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগে। তার মানে তিনি বললেন, লুন্ডিগড় বললেন যে না, অ্যানায়ন শোষণ ঘটে সক্রিয়ভাবে, কিন্তু ক্যাটায়ন বা পজিটিভ যে চার্জ গুলো আছে, সেই চার্জ গুলো শোষণের ক্ষেত্রে কোষ তার বিপাকীয় শক্তিকে কাজে লাগায় না। তার মানে হচ্ছে, খেয়াল করো, অ্যানায়ন শোষণে যে শক্তিটি কোষ ব্যবহার করেছিল, তার প্রভাবেই ক্যাটায়নের শোষণ ঘটে। তার মানে হচ্ছে অ্যানায়ন
পরিশোষণে কোষ তার বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগায়, অর্থাৎ অ্যানায়নের শোষণ ঘটে সক্রিয়ভাবে। অন্যদিকে ক্যাটায়ন শোষণে কোষ তার বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগায় না, অর্থাৎ ক্যাটায়নের শোষণ ঘটে নিষ্ক্রিয়ভাবে। তবে এটা মনে রাখবে, অ্যানায়ন যে শোষিত হয়েছিল সক্রিয়ভাবে, তার প্রভাবেই কিন্তু ক্যাটায়ন শোষিত হয়। তো আমরা লুন্ডিগের মতবাদটি শুরু করছি। তার আগে তোমাদেরকে দুইটা বিষয় বলে রাখি, মনে রাখবে এখানে পুরো ঘটনাটি ঘটে জারণ এবং বিজারণের মাধ্যমে, জারিত এবং বিজারিত হওয়ার মাধ্যমে। তা আমরা জারিত বিজারিত শব্দটি বলে রাখি, খেয়াল করো দুটি অংশ। এটি হচ্ছে Fe2+, আর এটি হচ্ছে Fe3+। খেয়াল রাখবে, মনে রাখবে ইলেকট্রন যখন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে জারণ। খেয়াল করো, ইলেকট্রন ত্যাগ করলে জারণ, আর ইলেকট্রন যে ত্যাগ করে সে হয় জারিত। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে জারণ, আর ইলেকট্রন ত্যাগ করার পর যে অবস্থাটি তৈরি হয় তাকে বলা হয় জারিত অবস্থা। উল্টাভাবে এবার ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করা বিজারণ, আর ইলেকট্রন গ্রহণের পর যে অবস্থাটি তৈরি হয় তাকে আমরা কি বলি? বিজারিত অবস্থা। এবার খেয়াল করো ভালো করে, এই যে কন্ডিশনটি Fe2+ এবং Fe3+ যদি আমরা চিন্তা করি, দেখো Fe2+ এর একটি ইলেকট্রন দেওয়ার ক্ষমতা রয়েছে। তার মানে কি, সে একটি ইলেকট্রন দিয়ে দিতে পারে। খেয়াল করো, মাইনাস ইলেকট্রন, যদি ইলেকট্রন দিয়ে দেয় তখন Fe3+ হয়ে যায়। তার মানে হচ্ছে, খেয়াল করো, Fe2+ এর হয়েছে কি, জারণ হয়েছে। আর জারণ হওয়ার ফলে ইলেকট্রন হারিয়ে Fe2+ হয়ে গিয়েছে Fe3+। তার মানে হচ্ছে এটি হচ্ছে জারিত অবস্থা। অর্থাৎ তাহলে ফেরাস এর জারিত অবস্থা ফেরিক। এবার উল্টা ভাবো, যদি Fe2+ একটি ইলেকট্রন দিতে পারে, সেই ইলেকট্রনটি নিশ্চয়ই নিয়েছে কি Fe3+। তার মানে হচ্ছে Fe3+ একটি ইলেকট্রন নিতে পারে। তাহলে Fe3+ যদি একটি ইলেকট্রন নেয় তার কি হবে? তার হবে বিজারণ। এবার ভেবে দেখো, যদি Fe3+ ইলেকট্রন নিয়ে তার বিজারণ ঘটে, তাহলে বিজারিত অবস্থায় কি হবে? তিনটি ইলেকট্রনের ঘাটতি ছিল, একটি ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে কি হবে? Fe2+ হয়ে যাবে। তার মানে হচ্ছে Fe2+ হচ্ছে Fe3+ এর বিজারিত অবস্থা। তাহলে আমরা এভাবে বলতে পারছি, Fe3+ হচ্ছে Fe2+, অর্থাৎ ফেরিক হচ্ছে ফেরাসের জারিত অবস্থা, আর অন্যদিকে ফেরাস হচ্ছে ফেরিকের জারিত নয়, সরি, ফেরাস হচ্ছে ফেরিকের বিজারিত অবস্থা। আবার বলছি, ফেরিক হচ্ছে ফেরাসের জারিত অবস্থা, কারণ ফেরাস ইলেকট্রন হারিয়ে ফেরিক হচ্ছে, অর্থাৎ ফেরাস এর জারিত অবস্থা ফেরিক। অন্যদিকে ফেরিক ইলেকট্রন গ্রহণ করে ফেরাস হচ্ছে, তাই ফেরাস হচ্ছে ফেরিকের বিজারিত অবস্থা। আমরা লুন্ডিগড়ের মতবাদ যখন বুঝাবো, এখন এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এবার খেয়াল করো ভালো করে, বলা হয় এই লুন্ডিগড়ের মতবাদ অনুসারে অ্যানায়ন এবং ক্যাটায়নের এক্সচেঞ্জটা হয়, এই এক্সচেঞ্জটা হয় সাইটোক্রোম চেইনের মাধ্যমে, এবং এই এক্সচেঞ্জটা হয় প্লাজমা মেমব্রেন হয়ে। অ্যানায়ন এবং ক্যাটায়ন আসে কোষের ভেতরে। কোত্থেকে আসে? উত্তর আসছে বাইরের দ্রবণ থেকে বা বহিস্থ দ্রবণ থেকে আসে। তাই আমরা এভাবে সামারি করতে পারি, প্লাজমা মেমব্রেন হয়ে সাইটোক্রোম, দেখো সাইটোক্রোম ACB, সাইটোক্রোম নামক বাহকের মাধ্যমে কোষের বহিস্থ দ্রবণ হতে অ্যানায়ন এবং ক্যাটায়ন
কোষের অভ্যন্তরে প্রবেশ করে। আবার বলছি, প্লাজমা মেমব্রেন হয়ে সাইটোক্রোম নামক বাহকের মাধ্যমে কোষের বাইরের দ্রবণ থেকে অ্যানায়ন এবং ক্যাটায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এবং মনে রাখবে, এই প্রবেশের বাহকের ক্ষেত্রে মূলত ফেরাস ফেরিকের আন্তঃপরিবর্তনের মাধ্যমে এই এক্সচেঞ্জটা সম্পন্ন হয়। তো আমরা চলে আসি মূল পড়ায়। দেখো, তখন বলা হয় এখানে ভেতরের দিকে হাইড্রোজেন, আমরা জানি এখানে ভিতরের দিকে আমরা যখন ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটে, দেখো প্লাজমা মেমব্রেন, এটা এভাবে ভাবি, জানো তোমরা দুটি স্তর, ফসফোলিপিড বাইলেয়ার। তখন বলা হয় তাহলে নিশ্চয় যদি বাইলেয়ার হয়, একটা লেয়ার আছে কোন দিকে, যে অংশটি সাইটোপ্লাজম সংলগ্ন, আরেকটি অংশ হচ্ছে যেটি বাইরের দ্রবণ সংলগ্ন, দুটি প্রান্ত। বলা হয় ভেতরের তল যেটি যেটি কোষ এর সাইটোপ্লাজম সংলগ্ন রয়েছে, সেখানে ঘটে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। এবার খেয়াল করো, ডি মানে হচ্ছে ডিলিট হয়ে যাওয়া, হাইড্রোজেন অর্থাৎ এই বিক্রিয়ায় হাইড্রোজেন মুক্ত হয়ে যায়। আর আমরা জানি সবাই, যখন হাইড্রোজেন মুক্ত হয়ে যায় তখন তারা উৎপন্ন করে কি কি, ইলেকট্রন এবং প্রোটন। অর্থাৎ ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় হাইড্রোজেন মুক্ত হয়, আর হাইড্রোজেন ভেঙে কি উৎপন্ন হচ্ছে, ইলেকট্রন এবং প্রোটন। তাহলে আমরা পেলাম এ পর্যন্ত যতটুকু বুঝলাম, প্লাজমা মেমব্রেনের ভেতরের তলে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন এবং প্রোটন তৈরি হয়েছে। এখন দেখো, এই যে প্রোটনটি তৈরি হয়েছে সেটি সরাসরি প্রোটন পাম্প বা প্রোটন চেইনের মাধ্যমে প্লাজমা মেমব্রেনের ভেতরের তল থেকে প্লাজমা মেমব্রেনের বাইরের তলে চলে আসছে প্রোটনটি। তাহলে এখানে প্রোটন নেই, মনে রাখবে এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, বাট এখন যদি আমরা এক অণুর জন্য বোঝাই তাহলে বলবো এখন প্রোটন নেই, বাট কে রয়ে গিয়েছে, ইলেকট্রন। এখন দেখো, প্রোটন সরাসরি চলে আসছে, বাট তার ইলেকট্রন আসবে কিভাবে, তখন বলা হয় ইলেকট্রন কি করে, তখন ইলেকট্রন তখন গ্রহণ করবে কে, ফেরিক। দেখো এখন বলো, ফেরিকটা কি ছিল, ফেরিক ছিল ফেরাসের জারিত অবস্থা। তার মানে কি, সাইটোক্রোমের ভেতরের তলে, সরি প্লাজমা মেমব্রেনের ভেতরের তলে সাইটোক্রোমের, এটা কি লৌহ, জারিত লৌহ, ফেরিক ছিল জারিত, জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করে। কোন ইলেকট্রন, যে ইলেকট্রনটি উৎপন্ন হয়েছে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায়, গ্রহণ করলে ইলেকট্রন। দেখো, ইলেকট্রন গ্রহণ করে সে ছিল জারিত লৌহ, ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যাবে, বিজারিত। আমরা জানি ফেরাসটা হচ্ছে বিজারিত। দেখো, এই ইলেকট্রন পেয়ে ফেরিকটা হয়ে গেল, দেখো ভালো করে, ফেরাস। অর্থাৎ সাইটোক্রোমের ভেতরের তলে, সাইটোক্রোমের, সরি প্লাজমা মেমব্রেনের, ভুল বলেছি, প্লাজমা মেমব্রেনের ভেতরের তলে সাইটোক্রোমের বিজারিত নাকি জারিত, Fe3+ জারিত, সাইটোক্রোমের জারিত লৌহ ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় যে ইলেকট্রনটি পেলাম সেটি গ্রহণ করে বিজারিত হলো Fe2+। এখন খেয়াল রাখবে, Fe2+ এর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, আর Fe3+ এর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে। তাহলে খেয়াল করো, যখনই Fe3+ ইলেকট্রনটি পেয়ে এসে হয়ে গেল Fe2+, এখন Fe2+ এর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, আর Fe3+ এর নেওয়ার ক্ষমতা। এখন খেয়াল করো, Fe2+ কি করলো, ইলেকট্রনটিকে সে সাইটোক্রোম বি থেকে দিয়ে দিল সাইটোক্রোম সি এর Fe3+। আমরা জানি Fe2+ এর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, আর Fe3+ এর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, দিয়ে দিল। এখন দেখো, ইলেকট্রন যখন দিয়ে দিল Fe3+ কে সাইটোক্রোম সি এর, দেন Fe2+ টা আবার Fe3+ হয়ে গেল। তার মানে খেয়াল করো, সে Fe2+ ও ইলেকট্রন দিয়ে দেয়, আবার যখন ইলেকট্রন দিয়ে দিয়ে Fe3+ হয়ে যায়, সে পুনরায় ইলেকট্রন নেওয়ার ক্ষমতা অর্জন করে। তার মানে হচ্ছে Fe2+ ও ইলেকট্রন দেওয়ার ক্ষমতা অর্জন করে, আর Fe3+ ও ইলেকট্রন নেওয়ার ক্ষমতা অর্জন করে। যেহেতু কন্টিনিউয়াস এখানে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটছে, সুতরাং কন্টিনিউয়াস ইলেকট্রন তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস নিচ্ছে, কন্টিনিউয়াস দিচ্ছে। এবার খেয়াল করো, ইলেকট্রন পেয়ে Fe3+ সাইটোক্রোম সি Fe3+ হয়ে গেল Fe2+। এখন খেয়াল করো, Fe2+ হলে সে আবার ইলেকট্রন নেওয়ার ক্ষমতা, ইলেকট্রন দেওয়ার ক্ষমতা তৈরি হবে,
এখন ইলেকট্রন পেয়ে Fe3+ অর্থাৎ ফেরিকটা যখন ফেরাস হয়ে গেল, সে ফেরাসটা ইলেকট্রনকে আবার তার পার্শ্ববর্তী সাইটোক্রোম এর ফেরিককে দিয়ে দিল। দেখো ইলেকট্রন হারিয়ে সে Fe2+ আবার Fe3+ হয়ে গেল, মানে সে আবার এই সাইটোক্রোম বি Fe2+ থেকে ইলেকট্রন নিচ্ছে। এখন দেখো ইলেকট্রন পেয়ে আবার Fe3+ টা হয়ে গেল Fe2+। এভাবে সাইড চেঞ্জ হতে হতে ইলেকট্রনটা দেখো ফাইনালি এখানে মুক্ত হয়ে গেল। অর্থাৎ দেখো যখন আমরা কন্টিনিউয়াস পরিবহন করছি, একটা পর্যায়ে গিয়ে আর পরিবহন হয় না, দেখেন আমরা স্টপ সাইডে গিয়ে পৌঁছাই, তখন বলছে এভাবে যখন হাত চেঞ্জ হতে ফেরাস ফেরিক আন্তঃ পরিবর্তন হতে হতে ইলেকট্রনটি যখন সাইড প্লাজমা মেমব্রেনের ভিতরের তল থেকে বাইরের তলে চলে আসলো, দেন সে ইলেকট্রন ত্যাগ করলো। দেখো তো ইলেকট্রন ত্যাগ করে সে আবার Fe3+ হয়ে গেল, সে আবার নিতে পারবে। এখন দেখো একটু আগে আসছে হাইড্রোজেন মানে প্রোটন, এখন আসলো ইলেকট্রন। যখন ইলেকট্রনটি চলে আসলো, দেখো ইলেকট্রন প্রোটন বাইর থেকে ঢুকলো অক্সিজেন, তাহলে ইলেকট্রন প্রোটন এবং অক্সিজেন মিলে হয়ে গেল পানি। এবার দেখো এখন যখন পানি হয়ে গেল, এখানে কি ইলেকট্রন সে যে হারালো, এখন সে কি করবে? দেখো সে ইলেকট্রন হারিয়েছে, এখন সে ইলেকট্রন যে হারালো তার ঘাটতি পূরণ করবে না। কিভাবে করবে খেয়াল করো, ইলেকট্রনটা ব্যবহার হয়ে যাচ্ছে, তো সে পাবে না, তখন সে কি করবে? তখন সে ইলেকট্রনের যে বিকল্প, আমরা জানি ইলেকট্রনের বিকল্পটাকে বা ইলেকট্রন যে নেগেটিভ, অতএব সে একটা নেগেটিভ চার্জ গ্রহণ করবে। এখন দেখো কোষ নেগেটিভ চার্জ গ্রহণ করবে মানে প্রবেশ করাবে, না নেগেটিভ চার্জ কোষে প্রবেশ করবে? উত্তর হচ্ছে নেগেটিভ চার্জ কোষ প্রবেশ করাবে। দেখো কেন? কারণ কোষের ঠেকা এই মুহূর্তে সে ইলেকট্রন দিয়ে দিয়ে এক্সচেঞ্জ করতে হচ্ছে, সুতরাং কোষের ঠেকা। সুতরাং যদি আমার প্রয়োজন টেনে নিব না, ঠিক বলছে, কোষ এখন এই অ্যানায়নটিকে টেনে নিবে। আর যখন অ্যানায়নটিকে টেনে নিবে তাহলে কোষ ট্রেন টানতে গেলে কোষ তার বিপাকীয় শক্তিকে ব্যবহার করবে। সুতরাং এই অ্যানায়ন শোষণে কোষ তার বিপাকীয় শক্তি ব্যবহার করবে, অর্থাৎ অ্যানায়নের শোষণটা হচ্ছে সক্রিয়। এখন দেখ একইভাবে এখানে ছিল দুটি অ্যানায়ন, সেটি গ্রহণ করবে, গ্রহণ করে হয়ে যাবে তিনটি। সে কি করে? সে একটাকে পাশের জনকে দিয়ে দিবে, তার ছিল দুইটা, সে তাকে একটা দিয়ে দিবে, আর সে হারিয়ে সে আবার দুটো হয়ে যাবে, আর সে পেয়ে সে আবার তিনটা হয়ে যাবে তার। আবার দেখো এর তিনটা হয়ে গেল, সে আবার পাশে একজনকে ছিল দুইটা, তাকে দিয়ে দিবে একটা অ্যানায়ন, সে আবার পেয়ে তার তিনটা হয়ে যাবে। এভাবে শেষমেশ কি হবে? সেই ইলেকট্রনটা অ্যানায়নটা চলে আসবে প্লাজমা মেমব্রেনের ভেতরে। তার মানে খেয়াল করো, যেভাবে মনে করো 232 323, ঠিক যেভাবে ইলেকট্রনটি বাইরে গিয়েছে ঠিক অপোজিট ওয়েতে, খেয়াল করো এভাবে যদি আমরা এভাবে ভাবি, আমি অ্যানায়ন দিলাম ইলেকট্রন নিলাম, দেখো এভাবে কো এক্সচেঞ্জের মতো, ঠিক যেভাবে ইলেকট্রনটি বাইরের তলে আসছে ভেতরের তল থেকে, একইভাবে অ্যানায়নটি ভেতরের তল থেকে অ্যানায়নটি বাইরের তল থেকে যাবে ভেতরের তলে, ফাইনালি সে প্লাজমা মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে জমা হয়ে যাবে। তাহলে খেয়াল করো, অ্যানায়ন যেহেতু কোষ শোষণ করিয়েছে, সুতরাং অ্যানায়নের শোষণটি হয়েছে সক্রিয়। এখন যদি ভেতরে কন্টিনিউয়াস এভাবে অ্যানায়ন জমতে থাকে তাহলে কি হবে? দেখো ভেতরে এবং বাইরে ইলেকট্রোনেগেটিভিটির বা চার্জের তারতম্য তৈরি হবে না? আর এই তারতম্য তৈরি হওয়ার ফলে ডোনার ইকুইলিব্রিয়া তৈরি হয়। একটু বুঝে বলি, ডোনার ইকুইলিব্রিয়া হচ্ছে যদি কোষের একটি অংশে বা ভেতরে যদি কোন একটি চার্জ, ইটস মেবি অ্যানায়ন বা ক্যাটায়ন, চার্জ বেড়ে যায়, তখন কি হয়? ভেতরে এবং বাইরে ইলেকট্রোনেগেটিভিটি বা চার্জের তারতম্য তৈরি হয়। সে চার্জটা যতক্ষণ পর্যন্ত না নিউট্রাল কন্ডিশনে পৌঁছায় ততক্ষণ অপোজিট আয়নটি আসে, আর একে বলা হয় ডোনার ইকুইলিব্রিয়া বা ডোনার সাম্যাবস্থা। এখন দেখো ভেতরে যেহেতু অ্যানায়ন জমা হচ্ছে, তাহলে কি হবে? ভেতরে আর বাইরে একটা ইলেকট্রোনেগেটিভিটি বা চার্জের তারতম্য তৈরি হবে। তাহলে বলো, এখন ভেতরে অ্যানায়ন, তাহলে ভেতরে অ্যানায়ন থাকলে বাইরে থেকে কে আসবে? ক্যাটায়ন আসবে ভেতরে। এখন দেখো এই ক্যাটায়ন কিন্তু আসবে, ক্যাটায়নটা কোষ আনবে না। কেন কোষ আনবে না? কারণ কোষ তো অ্যানায়ন শোষণ করেছে। এখন অ্যানায়নের প্রতি যেহেতু ক্যাটায়নের আকর্ষণ বল রয়েছে, সুতরাং এখানে কোষ শোষণ না করালেও অ্যানায়নের টানে বা আকর্ষণ বলে ক্যাটায়ন কোষে প্রবেশ করবে। তার মানে ক্যাটায়ন শোষণের ক্ষেত্রে কোষ তার বিপাকীয় শক্তি সরাসরি ব্যবহার করছে না। কিন্তু মনে রাখবে, অ্যানায়ন যে শোষিত হয়েছিল তার প্রভাবে কিন্তু হয়েছে, কারণ অ্যানায়ন শোষিত না হলে কখনোই সে ক্যাটায়নটি শোষিত হতো না। তার মানে হচ্ছে এখানে শক্তি লাগছে, তবে পরোক্ষ, এর প্রভাবে এটি ঘটেছে। অর্থাৎ তার মানে হচ্ছে এটাই
অ্যানায়ন শোষণ করে সক্রিয় আর ক্যাটায়ন ঘটে নিষ্ক্রিয়। আর যেহেতু এখানে কন্টিনিউয়াস ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটছে, সুতরাং কন্টিনিউয়াস ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সে যাবে। আর যেহেতু ইলেকট্রন যাবে, অবশ্যই কি আসবে? অ্যানায়ন আসবে। অর্থাৎ এই প্রক্রিয়াটি উদ্ভিদ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত চলবে। তো মোটামুটি এই ছিল লুন্ডিগ্রের মতবাদটি। আজকে পর্যন্ত শিক্ষার্থীরা, ধন্যবাদ।